হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস কম্পাইলেশন ক্লাস 6 যে ইতিহাসের প্রশ্নপত্রটি অক্টোবর মাসের জন্য 50 নম্বরে দিয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। এখানে দেখো কী বলছে, পরিবেশ ও ইতিহাস। এক নম্বর বলছে একের দাগের কোশ্চেন কী বলছে, সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1 কী বলছে, এখনও পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। তিনটি অপশান রয়েছে, এশিয়াতে, পূর্ব আফ্রিকাতে না আমেরিকাতে। সঠিক উত্তর হবে অপশান পূর্ব আফ্রিকাতে। নেক্সট কী বলছে, 1.2 মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। অপশান হচ্ছে যা ফ্রান্সোয়া জারিজ, চার্লস ম্যাসন নাকি দয়ারাম সাহানি। সঠিক উত্তর হবে যা ফ্রান্সোয়া জারিজ। নেক্সট কী বলছে, 1.3 হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা। সঠিক উত্তর হবে অপশান প্রথমেরটা যে প্রাক ইতিহাস। নেক্সট দেখো পরেরটা 2 দাগের, ক স্তম্ভ ও সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তা দেখো ক স্তম্ভে যে বন্দরনগর আছে সেটি হবে লোথাল, এবং বৃহৎ স্নানাগার হবে মহেঞ্জোদারো, আর উঁচু এলাকা হবে সিডাটেল। নেক্সট 3 দাগের কোশ্চেনগুলো কী বলছে, 3 দাগের কোশ্চেন বলছে বিমানান শব্দটি খুঁজে লেখো। 3.1 যে আছে সেটির উত্তর হবে বলছে মহাকাব্য। 3.2 কোশ্চেনটার উত্তর হবে ব্রাহ্মণ, আর 3.3 এর কোশ্চেন উত্তর হবে বলছে রন্তিন। নেক্সট কী বলছে দেখো 4 দাগে, ওই সত্য বা মিথ্যা নির্ণয় করো। 4.1 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশোক, তাহলে এটি হবে সত্য। নেক্সট কী বলছে, বলছে 4.2 চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান, এটি হবে মিথ্যা। নেক্সট 4.3 বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা, এটিও হবে মিথ্যা। নেক্সট 5 দাগে কী বলছে, 2-3টি বাক্যে উত্তর দাও। 5.1 বলছে মেহেরগড় সভ্যতার কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো। উত্তর, মেহেরগড় সভ্যতায় গম, যব, কৃষি ফসল উৎপাদিত হতো। নেক্সট 5.2 কী বলছে, উপমহাদেশের পুরানো গুহাবস্তির প্রমাণ পাওয়া গেছে এমন কয়েকটি স্থানের নাম লেখো। উত্তর, উপমহাদেশের পুরানো গুহাবস্তির প্রমাণ পাওয়া গেছে এমন কয়েকটি স্থানের নাম। 1 হচ্ছে ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশে, আর 2 অজন্তা, এটি হচ্ছে ভারতের মহারাষ্ট্রে। নেক্সট 5.3 কী বলছে, বেদের আরেক নাম শ্রুতি কেন। উত্তর, বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। নেক্সট দেখো 5.4 কী বলছে, জনপদ কি। উত্তর, সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতে থাকে তাকে বলা হতো জনপদ, অর্থাৎ জনগণ যেখানে সেটাই জনপদ। নেক্সট 6 দেখো প্রশ্ন কী বলছে, 4-5টি বাক্যে উত্তর দাও। 6.1 বলছে মেগালিথ কি। উত্তর, বড় পাথরের সমাধিতে মেগালিথ বলে। বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তির সমাধি চিহ্নিত করত। পাথরগুলির আকারও ছিল বিভিন্ন, কোনোটি আকাশের দিকে তাকিয়ে থাকতো, আবার কোনোটি বৃত্তাকার ছিল। এই সব সমাধিতে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহার জিনিস পাওয়া গেছে। তবে জিনিসের তফাৎ দেখে বোঝা যায় যে তৎকালীন সমাজে ধনী দরিদ্রের বিভেদ ছিল। কাশ্মীরের বুরজাহোম ও রাজস্থানের ভরতপুর, মহারাষ্ট্রের ইমামগাঁও হলো বিখ্যাত মেগালিথ কেন্দ্র। নেক্সট কি বলছে, 6.2 জাতকের গল্পের মূল বিষয়বস্তুটি কি। উত্তর, ত্রিপিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প রয়েছে। মনে করা হয় গৌতম বুদ্ধ আগেও নানান সময় জন্মেছিলেন। সেই আগের এক একটি জন্মের কথা জাগতে এক একটি গল্পে বলা হয়েছে।
প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে ধর্মপ্রচারের জন্য জাতকের গল্পগুলি ব্যবহার করা হতো। 500রও বেশি জাতকের গল্প রয়েছে। গল্পগুলি পালি ভাষায় বলা ও লেখা হতো। মানুষের পাশাপাশি পশু পাখিও জাতক গল্পের চরিত্র হিসেবে উঠে এসেছে। জাতকের গল্পগুলি থেকে সেই সময় সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায়। নেক্সট কি বলছে 6.3 টিকা লেখো অর্থশাস্ত্র। উত্তর, অর্থশাস্ত্র চাণক্য রচিত একটি সুপ্রাচীন রাজনৈতিক বিষয়ক গ্রন্থ। বলছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে রচিত এই গ্রন্থটি প্রাচীন ভারতের অর্থনীতি ও শাসন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ও ইতিহাস। অর্থশাস্ত্রে 15টি ভাগে বিভক্ত। এই ভাগগুলি অধিকরণ নামে পরিচিত। গ্রন্থের মোট শ্লোক সংখ্যা 6000। রাজ্য শাসন, শত্রু দমন, রাজস্ব, দেওয়ানি, ফৌজদারি আইন, পৌর প্রশাসন প্রভৃতি নিয়ে মোট 15টি বিভাগে প্রতিটি রচিত। অর্থশাস্ত্রের সকল বক্তব্য পরিষ্কার ও স্ববিরোধিতা দোষ থেকে মুক্ত। বিশুদ্ধ রাজতন্ত্র অর্থশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। গণজীবনের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের সমর্থক অর্থশাস্ত্র। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বার্থে রাজকর্মচারীরা নিয়োগকালে সাবধানতা, কৃষি উন্নতিকল্পের কৃষকদের উৎকৃষ্ট বীজ ও সার সরবরাহ ও রাষ্ট্রীয় উদ্যোগে সেচ ব্যবস্থা উন্নতির প্রস্তাব, জমির উপর চাষির ন্যায্য অধিকার স্বীকার, নারীর বিশেষ অধিকার স্বীকার, বিবাহ বিচ্ছেদ ও বিধবা বিবাহ বিধান, ব্রাহ্মণদের বিশেষ অধিকার অস্বীকার ও অপরাধ অনুসারে ব্রাহ্মণদের প্রাণদণ্ডের বিধান, এই সকল অর্থশাস্ত্রে প্রগতিশীল চিন্তা। বলছে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত তার তথ্যগুলি জন্য তাকে বলছে ইতালির বিভিন্ন রাজনীতিবিদ বলছে মিকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়েছে। 6.4 কি বলছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? উত্তর, কারণ ওই গুপ্তচরেরা বাদশাহকে সমস্ত কিছু সম্পর্কে অবহিত করছিল, এমনকি সেই রাজ্যের মিনিট বিশদ যা রাজ্যকে যথাযথ এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করেছিল। গুপ্তচরদের এলোমেলোভাবে বাছাই করা হয়নি, পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল। নেক্সট কী বলছে 6.5 বলছে টিকা লেখো হর্ষচরিত। উত্তর, শ্রী হর্ষবর্ধন ছিলেন পুষ্পভূতি এবং রাজবংশের শ্রেষ্ঠ রাজা। রাজত্ব করেছেন 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সভাকবি বাণভট্ট লিখে গেছেন হর্ষচরিত। গবেষকেরা প্রাচীন ভারতের সম্পর্কে অনেকই তথ্য পান হর্ষচরিত থেকে। নেক্সট দেখো 7টা কী বলছে 7.1 তুমি কি মনে করো আগুনের ব্যবহারে মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? উত্তর, বলছে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আগুনের ব্যবহার ইতিহাসে একটি জরুরি পরিবর্তন, কেননা আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে আমূল পরিবর্তন এসেছিল। 1 নম্বর, মানুষ কাঁচা খাওয়ার পরিবর্তে আগুনে পুড়িয়ে খাবার খাওয়া অভ্যাস শুরু করেছিল। 2 নম্বর, আগুনের ব্যবহার জানার পর মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে রাখত। আর 3, বিভিন্ন জন্তুর বলছে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষ আগুনের ব্যবহার করত। নেক্সট 7.2 বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? উত্তর, বৈদিক যুগের কৃষি অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল, তবে আদি বৈদিক যুগে কৃষি উৎপাদন ছিল না বলেই সেই সময় ব্যবসা বাণিজ্যের প্রচলন তত বেশি ছিল না। সরাসরি সমুদ্র বাণিজ্যের কোন কথার উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায় না, তবে পরবর্তী যুগে কৃষিজ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল। নেক্সট কি বলছে দেখো, বলছে 7.3 নব্য ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল
কেন কেন গড়ে উঠেছিল? উত্তর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা। লোহার লাঙলের ব্যবহার বাড়ায়, ফসল উৎপাদন খুব বেড়ে যায়। পাশাপাশি নতুন নতুন নগর এই সময় গড়ে উঠেছিল। সেগুলি বাসিন্দাদের একটা বড় অংশ ছিল ব্যবসা ও কারিগর। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই বেশ ধনী ছিল। যজ্ঞ, পশু বলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। চাষের কাজে গবাদি পশু প্রয়োজন হতো, তাই যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। পাশাপাশি বিভিন্ন জনপদ ও উপজাতিগুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল। অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থা ব্যবসার জন্য জরুরি ছিল। ধর্মের নামে বেড়েছিল আরম্ভ ও অনুষ্ঠান। বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রা অনেক ক্ষেত্রে প্রয়োজন হতো, অথচ সমুদ্র যাত্রাকে পাপ হিসেবে দেখত ব্রাহ্মণরা। ব্যবসা চালাতে গেলে পয়সা লেনদেন ও সুদে টাকা খাটানো দরকার পড়তো, কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ ধর্মের নিন্দার বিষয় ছিল। লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল, ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে। এইভাবে সমাজের বিভিন্ন অংশে মানুষরা ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল ও ব্রাহ্মণ ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল। সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম, যার মধ্যে প্রধান দুটি হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ ধর্মের যজ্ঞ আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এই ধর্মগুলি। সহজ সরল জীবনযাপনের উপর তারা জোর দিয়েছিল। ব্রাহ্ম ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছিল এই ধর্মের প্রচারকরা। নতুন এই ধর্মগুলিকে নব্য ধর্ম বলা হতো। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।